চেতনা পুনর্জাগরণের ভাবনা নিয়ে হাজির ঋতুরাজ বসন্ত। ফাগুন হাওয়ায় ভালোবাসার উৎসব, রঙিন সাজে প্রাণ প্রকৃতি, সারা দেশে নানা আয়োজন। প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আরব আমিরাতে মতবিনিময় সভায় ডক্টর ইউনূস, ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্কের সঙ্গেও ভিডিও কনফারেন্স। এবং বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে টঙ্গী তুরাগ তীরে মুসল্লিদের ঢল। ফজরের পর থেকেই চলছে বয়ান, জিকির আজকারে ব্যস্ত ধর্মপ্রাণরা, নিরাপত্তার চাদরে ঢাকা ময়দান। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাখাওয়াত হোসেন শাহ। ঋতুরাজ বসন্ত বরণী উৎসবে মেতেছে বাঙালি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আনন্দে মেতে উঠেছেন রাজধানীবাসী। বসন্ত বরণকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে নানা আয়োজন। বাসন্তী শাড়ি আর হলুদ পাঞ্জাবিতে সেজে সকাল থেকেই জড়ো হন নানা বয়সী মানুষ। সকাল 7:15টায় সেতারে রাগ বসন্ত মুখারি বাদন দিয়ে শুরু হয় বকুল বসন্ত বরণ উৎসব। এছাড়া গান, কবিতা, সুরের মূর্ছনা মুখর হয়ে ওঠে চারুকলার বকুলতলা। ফাল্গুন উৎসবের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার উম্মে হানি এবং চট্টগ্রামের পাহাড়তলীতে আছেন ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি হানির কাছে। হানি, করে নিতে আনন্দমুখর পরিবেশ সেটি কিন্তু এখানে একেবারেই ফুটে উঠেছে। এবং একটু যদি দেখাই বকুলতলার যে মুক্ত মঞ্চ, সেখানে কিন্তু এখন গান পরিবেশন হচ্ছে। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিচ্ছে চট্টগ্রামবাসী এবং আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে এখনো কিন্তু ঋতুরাজ বসন্তের যারা আঙ্গিকের যে গান, সেই গান পরিবেশনা করছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো। আমরা সকাল থেকে দেখেছি যে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তারা যেমন এসেছেন, তেমনি কিন্তু প্রচুর দর্শক কিন্তু এই চট্টগ্রাম নগরীর যে পাহাড়তলীর শহীদ ওয়াসিম যে পার্ক, সেখানে সমবেত হয়েছেন এবং বর্ণিল যে ঋতুরাজ বসন্ত, সেই বসন্তের নানা রঙের পোশাক, রঙিন পোশাক পরে কিন্তু এখানে শিশু, কিশোর সহ তরুণ তরুণী নানা বয়সীর মানুষ সমবেত হয়েছেন। তারা বসন্তর যে উৎসব, সেই উৎসবের আয়োজন উপভোগ করছেন এবং এখানে যারা এসেছেন তাদের অনেকের সাথে কথা বলেছি। তারা বলছেন যে বসন্ত আসলে বাঙালির যে বর্ণিল জীবন, সে বর্ণিল জীবনের প্রতীক এবং সে বসন্তের মতোই যেন রঙিন হয়ে উঠে জীবন, সেই জীবনের প্রত্যাশা তারা করছেন। এবং বিশেষ করে যারা শিশু কিশোররা বাবা মায়ের সাথে এসেছেন, বাবা মা মনে করছেন যে বাঙালির সংস্কৃতি, বাঙালির যে ঐতিহ্য, সে ঐতিহ্য এবং বিশেষ করে পৃথিবীর যে যা অন্যান্য দেশে নেই, যে বাংলাদেশের ষড়ঋতুর দেশ, এই ষড়ঋতুর যে বিভিন্ন রূপ, সেই রূপের মধ্যে বসন্ত
হচ্ছে সবচেয়ে বেশি রঙিন যে ঋতু, সেই ঋতু, এবং সেই কারণে কিন্তু বাঙালির সংস্কৃতি ঐতিহ্যের সাথে যেন তাদের সন্তানরা পরিচিত হয়, সেই কারণে কিন্তু তারা এই বসন্ত উৎসবে যোগ দিয়েছেন। এবং আমরা দেখছি যে এই উৎসবকে ঘিরে যে আয়োজন, সে আয়োজনও কিন্তু বাঙালি সংস্কৃতির যে নানা ধরনের গান, বিশেষ করে ঋতুরাজকে বরণ করার যে সে গান নাচ, তা কিন্তু একের পর এক মঞ্চস্থ হচ্ছে। এবং চট্টগ্রাম নগরী শুধু যে শহীদ ওয়াসিম পার্কে এই আয়োজন হয়েছে সেটা নয়, আমরা দেখেছি যে বিশেষ করে পাড়া মহল্লা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু বসন্তের যে আয়োজন সেটা হয়েছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এবং আপনারা জানেন যে বেশ কয়েক বছর যাবৎ কিন্তু বসন্তের সাথে ভালোবাসা দিবস একই দিনে হয়, সে কারণে কিন্তু বিশেষ করে তরুণ তরুণীদের মধ্যে এই যে আয়োজন, সে আয়োজনটা আরো বিশেষ করে ধরা দেয়। এবং শুধুমাত্র তরুণ তরুণী কিংবা শিশু কিশোর নয়, নানা বয়সের মানুষ কিন্তু তারা এসেছেন। এবং এই ফাগুনকে ঘিরে কিন্তু বাঙালির যে ইতিহাস ঐতিহ্য সেটা রয়েছে, এবং সেটার ধারাবাহিকতায় আমরা দেখেছি যে এই যে সাংস্কৃতিক পরিবেশনা, সেই পরিবেশনাগুলোতেও ছাপ আছে। আর সবচেয়ে বেশি সুন্দরের জায়গাটা যেটা আমার নজরে, কিংবা যারা এখানে এসেছেন তারা বলছেন যে বসন্তী রং কিংবা লাল হলুদ নীল, এই যে নানা রঙের যে পোশাক পরে এসেছে, বিশেষ করে শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ, যে উচ্ছ্বাস, প্রকৃতিতে যে আসলে শীতের রুক্ষতা শেষে বর্ণিল একটা যে আভাস, সেই আভাসটা কিন্তু আমরা মানুষের পোশাক আশাকে যেমন দেখছি, প্রকৃতিতে দেখছি, আয়োজনে দেখছি। এবং মানুষ আশা করছে এই বর্ণিল ঋতুর মতো, বিশেষ করে ঋতুরাজ বসন্তের মতো যেন বাঙালির জীবনটাও যেন রঙিন হয়ে উঠে, সে প্রত্যাশা কিন্তু তারা করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, এর আগে ছিলাম ঢাকায়। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দুবাইয়ের স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে আরব আমিরাতের বিনিয়োগের ব্যাপারে বেশ কিছু অগ্রগতি হয়েছে। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণ শেষে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দুবাইয়ের প্লাম জুমেরার একটি হোটেলে মতবিনিময় করেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে। মতবিনিময়কালে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ও প্রক্রিয়া, বিমান ভাড়া কমাতে সিন্ডিকেট চিহ্নিতকরণ, ভিসা জটিলতার সমাধান, সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণ, জনতা ব্যাংকের বিদেশি শাখার সংস্কার, প্রবাসীদের বিরুদ্ধে কাজ করা সাবেক আমলাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, দেশে বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের ওয়ান স্টপ সার্ভিস চালু এবং ওয়েস্ট অনার্স বোর্ডের সেবাকে সহজ করার বিষয় উঠে আসে। এগুলো সমাধানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার এই সফরটি ঘিরে ভিসা জটিলতা নিরসন হবে বলে প্রবাসীরা যে আশা নিয়ে অপেক্ষা করছিলেন, সেই বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। দিনের কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনেও এই বিষয়ে বিস্তারিত তথ্য দেননি প্রেস সচিব। তবে ভিসা জটিলতা নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনেকগুলো বিষয় এসছে, ভিসা সংক্রান্ত বিষয় এসছে, স্কিল লেবারের অনেক বিষয় এসছে, আমাদের প্রবাসী ভাই বোনরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করেন এখানে, সে বিষয়গুলো এসছে। এবং একটা ফ্রাঙ্ক একটা ডিসকাশন ছিল। 12-13 জনের মতো, আমি বলবো 13 জনের মতো স্যারকে কোশ্চেন করেছেন। স্যার যথাসাধ্য চেষ্টা করেছেন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে আরব আমিরাতের বিনিয়োগের ব্যাপারে বেশ কিছু অগ্রগতি হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশে স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টার দিকে তাদের মধ্যে এই আলোচনা হয়। যোগাযোগের ক্ষেত্রে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার রূপান্তরমূলক প্রভাবের বিষয়ে গুরুত্ব আরোপ করেন দুইজন।
বিশেষত বাংলাদেশের তরুণ সমাজ, গ্রামীণ ও প্রান্তিক নারীদের পাশাপাশি দুর্গম এলাকার জনগোষ্ঠীর জীবনে এর পরিবর্তনশীল প্রভাবের বিষয় উঠে আসে তাদের আলোচনায়। কিভাবে উচ্চগতির ও স্বল্প মূল্যের ইন্টারনেট সংযোগ বাংলাদেশের ডিজিটাল বৈষম্য কমাতে পারে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা নিয়ে কথা বলেন তারা। এ সময় মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। শুক্রবার বাদ ফজর টঙ্গীতে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজন। সেখানে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। নামাজের পর মাওলানা সাত্তার সাহেব যেই বয়ান করছিলেন সেই বয়ান কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হলো এবং এখন 10টার সময় পর 10টা যেহেতু বাজছে 10টা সাড়ে 10টা, তার যেই তালিমের আমলগুলো হবার কথা ছিল সেই আমলগুলো কিন্তু শুরু হয়ে গেছে। শুধু তালিমের আমলে প্রতিটি খিত্তায় আমরা যেমনটা বলছিলাম যে 85টি খিত্তায় এবার আসলে পুরো ইজতেমা ময়দানকে ভাগ করা হয়েছে। প্রতিটি খিত্তায় কিন্তু তালিমের আমল হচ্ছে এবং যারা সাধারণ অন্যান্য কাজের যারা রয়েছেন, যেমনটা দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে তাবলিগের কাজে এই ধরনের ইজতেমার কাজে কিন্তু প্রতিটা দায়িত্ব প্রতি মুসল্লিদের আলাদা আলাদা ভাগ করা থাকে। সেখানে যারা প্রতিটা আমলই কিন্তু আলাদা আলাদা আমল থাকে। যারা রান্নার কাজের জন্য যারা আসলে আমল করছেন তারা রান্নার কাজ, এবং যেহেতু দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে সেই জায়গাগুলো আসলে তারা করছেন। এছাড়া অন্যান্যদের যে প্রত্যেকের যেই কাজগুলো ভাগ করে দেওয়া আছে তারা কিন্তু সেই কাজগুলো করছেন। এবং এর বাইরেও আসলে পুরো ইজতেমা ময়দান জুড়ে আমি যদি বলি যে গতবারের মতো অর্থাৎ প্রথম পর্বের মতো কিন্তু এবারও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু পুরো ময়দানের মুসল্লিদের যেন কোনো ধরনের সমস্যা না হয়, তাদের নিরাপত্তা যেন বজায় থাকে। নৌ পুলিশ থেকে শুরু করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে তারা আসলে 5টি আলাদা আলাদা সেক্টরে ভাগ হয়ে কিন্তু মুসল্লিদের নিরাপত্তার জন্য কাজ করছেন। এর বাইরেও জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বা অন্যান্য মুসল্লিদের সুবিধার জন্য নানান ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আর্মি এবং প্রশাসনের অন্যান্য যারা রয়েছেন তারা যেমন বিআরটি এর পক্ষ থেকে যেমন আমরা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যেমন আমরা ব্রিজ দেখেছি, আর্মিদের পক্ষ থেকেও কিন্তু এরকম অস্থায়ী সেতুগুলো তৈরি করা হয়েছে। এবং মুসল্লিদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারা বলছিলেন যে তারা এখানে মূলত এসেছেন ইসলামের যেই শান্তির বার্তা সেটা আসলে পুরো বিশ্বে প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, সেই ছড়িয়ে দেওয়ার কাজটা তারা আসলে শিখতে এসেছেন। এবং ইসলামের যে ইসলাম যে দ্বীনি ব্যবস্থা সেই দ্বীনি ব্যবস্থা শিক্ষা করার জন্য কিভাবে ইসলামী দিন অনুসারে অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থাকে কিভাবে জীবনে ধারণ করা যায় সেই সব কিছুই তারা আসলে শেখার জন্যই যারা কিন্তু আসলে এখানটায় এসেছেন। এবং যেহেতু এখন 10টা কাছাকাছি বাজছে এবং কিছুক্ষণ পরেই জুমার নামাজ, জুমার আজান হবে, আশপাশের যারা মুসল্লিরা রয়েছেন অর্থাৎ বিভিন্ন এলাকার তারাও কিন্তু ধীরে ধীরে কিন্তু এখানটায় আসতে শুরু করেছেন এই বৃহৎ জামাত যেহেতু এখানে অনুষ্ঠিত হবে সেই জামাতে অংশগ্রহণ করার জন্য। তো এই ছিল এই মুহূর্তে ইজতেমা ময়দান থেকে অর্থাৎ তুরাগ নদের পাড় থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে। দেখছেন সময় সংবাদ। সুন্দরবনের ভেতরে ইকো ট্যুরিজমের নামে তৈরি হয়েছে কংক্রিটের স্থাপনা। মাছ ধরতে বনে আগুন, নদী খালে বিষ দিয়ে মাছ শিকার, চোরা শিকারীদের বন্যপ্রাণী নিধন সহ বিভিন্নভাবে বনের প্রতি অত্যাচার বেড়েই চলছে দিন দিন। স্থায়ী স্থাপনাগুলো দীর্ঘমেয়াদে বন্যপ্রাণী ও বনের পরিবেশের জন্য ক্ষতির কারণ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নেয়ামুল হোসেন কোচির ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। সুন্দরবনের মধ্যে কংক্রিটের জঞ্জাল জানান দিচ্ছে বন হারাচ্ছে নিজস্বতা। পরিবেশবাদীদের অভিযোগ এই অরণ্য খোদ বন বিভাগের অবহেলা, দায়িত্বহীনতা ও লোভের শিকার। উন্নয়নের নামে গাছপালা কেটে গড়ে তোলা হয়েছে ইট কংক্রিটের ইকো ট্যুরিজম কেন্দ্র। দীর্ঘমেয়াদে স্থায়ী স্থাপনাগুলো বন্যপ্রাণী ও বনের পরিবেশের ক্ষতির কারণ হবে বলে মনে করেন তারা। যেখানে প্রকৃতির সাথে যে বনের সম্পর্ক সেখানে কিন্তু কোনো পাকা স্থাপনা বা মানুষ সৃষ্ট কোনো কিছু করা ঠিক না। এতে করে কি হচ্ছে যে ওখানকার যে বন্যপ্রাণীর যে অভয়ারণ্য যদি বলি, অভয়াশ্রম বলি, এই আশ্রমটা কিন্তু থাকছে না। পৃথিবীর সবচেয়ে বড় শ্বাসমূলীয় বনটি প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় সুরক্ষা বলয় হিসেবে যুগ যুগ ধরে রক্ষা করছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে। তবে বনের প্রতি অত্যাচার বেড়েই চলেছে দিন দিন। অভয়ারণ্যে অবাধ যাতায়াত, মাছ ধরতে বনে আগুন, নদীখালে বিষ দিয়ে মাছ শিকার, চোরা শিকারীদের বন্যপ্রাণী নিধন, গাছ কাটা সহ বিভিন্ন অপরাধ ঘটছে বন ঘিরে। গত 2 যুগে অন্তত 27 বার আগুনের ঘটনা ঘটেছে পূর্ব বন বিভাগে। অপরাধ কমাতে নজরদারি ও আইনের কঠোর প্রয়োগের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। বন বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরকে এ ব্যাপারে কঠোর নজরদারি করতে হবে এবং বনের পরিবেশ সুরক্ষা করেই এইসব ট্যুরিজমকে
আমাদের প্রমোট করার চেষ্টা করতে হবে। তবে বন বিভাগ বলছে পরিবেশ বান্ধব উপায়ে সম্প্রসারিত হচ্ছে ইকো ট্যুরিজম। ওয়ান টাইম প্লাস্টিক যাতে ব্যবহৃত না হয় এই ব্যাপারে আমরা টুরিস্টদেরকে সতর্ক করছি এবং বিভিন্ন চিপস পলিথিনের প্যাকেট এগুলো যাতে যত্রতত্র না ফেলে আমাদের একটা নির্দিষ্ট স্থানে ফেলে এবং এগুলো যাতে তারা ব্যবহার না করে এই বিষয়ে আমরা সতর্ক করছি। সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যটন সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সম্প্রতি 24 কোটি 95 লাখ টাকা ব্যয়ে বনের খুলনা রেঞ্জের কালাবগি ও সেকেরটেক, চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক ও শরণখোলা রেঞ্জের আলিবান্দায় ইকো ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলা হয়। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও ক্রিকেটাররা জানিয়ে গেলেন শিরোপাতেই দৃষ্টি তাদের। দুবাইয়ে একদিনের বিশ্রাম শেষে শনিবার থেকে অনুশীলন শুরু করবেন টাইগাররা। 15 সদস্যের বাইরে থাকা হাসান মাহমুদ ও খালেদ আহমেদ যাবেন শুক্রবার। বিমানবন্দরে ভিড়, হই হুল্লোড়, গণমাধ্যম কর্মী, উৎসুক জনতা মিলেমিশে একাকার। স্বপ্নের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের স্বপ্নযাত্রা বলে কথা। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। অন্তত বিমানবন্দরে সবার আগে এসে সেই যথার্থতা প্রমাণ নাজমুল হোসেন শান্তর। ভিড় ঠেলে মাস্কের আড়ালেও বোঝা গেল তার স্মিত হাসি। ব্যাটের রান খরা শান্তর, নিয়মিত সুযোগ মেলেনি বিপিএলেও। তবে 5 দিনের ক্যাম্পের শেষ 2 দিনে ম্যাচ সিনারিওতে শান্ত ছিলেন সাবলীল। মেগা আসরে যার চওড়া কাঁধে বড় স্কোরের দায়িত্ব। এরপর আসলেন মিস্টার ডিপেন্ডেবল। 2027 বিশ্বকাপ না খেললে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়তো মুশির সম্ভাব্য শেষ আইসিসি ইভেন্ট। রঙিন পোশাকে ক্যারিয়ারের সামনে দাঁড়িয়ে মুশফিক নিশ্চয়ই রাঙাতে চাইবেন তা। বাকিদের অবশ্য টিকিট আরও দেখা মেলেনি। নিজেদের আড়াল করে বিমানবন্দরে ঢুকলেন ভিআইপি টার্মিনাল দিয়ে। রিশাদ, হৃদয়, ইমন, তামিম, সাকিব, নাসুম আর নাহিদ রানা, এই 7 তরুণ তুর্কি এলেন বিসিবি একাডেমি হয়ে, যাদের সবাই সদ্য সমাপ্ত বিপিএল এ ছিলেন দারুণ ছন্দে। মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও স্রেফ সেই ফর্মটাকে ধরে রাখা চাই। একেবারে শেষে ঢুকলেন টাইগারদের পারফরমেন্স অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু আর বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক। হেড কোচ সহ কোচিং স্টাফের বাকিরা ঢুকেছেন আগেই। দুবাই পৌঁছে শুক্রবার বিরতি শেষে শনিবার থেকে পুরোদমে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। এর মাঝে 17 ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনদের বিপক্ষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচও। এবার আর কোনো শিক্ষা সফর নয়, চ্যাম্পিয়ন হতেই নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। মুশফিক মাহমুদুল্লাহর সম্ভাব্য শেষ আইসিসি ইভেন্টটা টাইগাররা রাঙাত, নতুন করে লেখা হোক নবপাখ্যান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়ের।